হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের উত্তর সহ সাজেশন নিয়ে আলোচনা করব মডিউল 1 থেকে। তোমরা প্রথমে প্রশ্নগুলো দেখে নাও, তারপর আমি উত্তর নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় এখানে বলে রাখি, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ আজকে ক্লাসে সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর এর আগে আমি ইংলিশ ভার্সনে অ্যান্সারগুলো আলোচনা করেছি, তাই এই ক্লাসটার মধ্যে ইংলিশ ভার্সনের অ্যান্সারগুলো থাকছে না, কেবল বেঙ্গলি ভার্সনে অ্যান্সারগুলো থাকছে, তবে সাজেশন ইংলিশ ভার্সনেও থাকছে। দেখো, প্রথমে দেখো মডিউল 1 থেকে তোমাদের যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা পাবে। দেখো, প্রথম প্রশ্ন, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। আর আরেকটা বিষয় বলি, তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের পরীক্ষা দিয়েছো, সেখানে বলেছিলাম তোমাদের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে হবে, ডাইরেক্ট কমন কিন্তু পাবে না। কিছু কিছু প্রশ্ন ডাইরেক্ট কমন পাবে না, সেরকমই হয়েছে, তোমরা দেখেছো। আর ওভারঅল পরিবেশবিদ্যার প্রশ্ন আমি দেখেছি, 3টে শিফটেরই প্রশ্ন প্রায় অনেকটাই ভালো হয়েছে, গতবারের তুলনায় এবারের প্রশ্ন অনেকটাই ভালো হয়েছে, তবে কিছু কিছু প্রশ্ন ঘোরানো আছে। আর কনস্টিটিউশনাল ভ্যালু, এখানে প্রথম অর্থাৎ মডিউল 1 থেকে যে প্রশ্ন আছে এর বাইরে কোনো প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে না, এর মধ্যেই সমস্ত প্রশ্ন কমন আসবে, এটুকু কিন্তু 100% নিশ্চিত। 3 নম্বর প্রশ্ন, সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য ও সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কিছু মৌলিক নীতির ভিত্তিতে গঠিত, বিবৃত করো। 7 নম্বর, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। 8 হচ্ছে ভারতের সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব। 9, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। 10, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। 11, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। তার সঙ্গে আছে ভারতের ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। 12, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা সমাজতন্ত্রের অর্থ। 13, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এই 13টা প্রশ্ন আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার্ট দেওয়া আছে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নগুলো দেখে নাও, তারপরেই আমি অ্যান্সার নিয়ে আলোচনা করছি। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নগুলো দেখে নাও, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে দেখে নাও, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এগুলো ভালো করে দেখে যাবে, কোনো সমস্যা হবে না। অবশ্যই তোমরা কমন পাবে, দেখে নাও, সম্পূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর অ্যান্সারটা বেঙ্গলি ভার্সনে থাকছে, আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো আগের ভিডিওগুলো দেখবে, সেখানে সমস্ত প্রশ্নের অ্যান্সার ইংলিশ ভার্সনেও থাকছে। দেখো, এবার তোমরা যারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। মডিউল 1 থেকে প্রথমে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। দেখো, সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সাধারণভাবে সংবিধান বলতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মকানুনের সমষ্টিকে বোঝায়। দেশের জনগণকে শাসন করার জন্য রাজনৈতিক ব্যবস্থার মূল কাঠামো এক সুদৃঢ় ভিত্তি স্থাপন করে সংবিধান। রাষ্ট্রের প্রধান বিভাগ যথা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ সংবিধান অনুসারে গঠিত হয়ে থাকে। আবার সংবিধান এই সমস্ত বিভাগগুলির ক্ষমতা ও দায়িত্বকে সুনির্দিষ্টভাবে স্থির করে থাকে। পাশাপাশি রাষ্ট্র তথা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের পারস্পরিক সম্পর্কও সংবিধান দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য যে সংবিধান লিখিত আকারে থাকতে পারে, আবার অলিখিত আকারে থাকতে পারে। লিখিত সংবিধানের উদাহরণ হিসাবে ব্রিটেনের সংবিধানের কথা বলা যায়, তবে ভারতের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এখানে একটা জিনিস দেখো, অলিখিত সংবিধান হিসাবে ব্রিটেনের সংবিধানের কথা বলা যায়, তবে ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। তারপর কি বলা হচ্ছে, যে কোনো দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালন রাষ্ট্র ব্যবস্থার পরিচয় বহন করে সেই দেশের সংবিধান। সংশ্লিষ্ট রাষ্ট্রের স্বরূপ তথা প্রকৃতি সবকিছুই নির্ধারিত হয় সংবিধান দ্বারা। তবে সংবিধান রচনার ক্ষেত্রে সেই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা বিশেষ প্রভাব ফেলে থাকে। সেই কারণে সংবিধান যে কোনো রাষ্ট্র তথা রাষ্ট্রের জনগণের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বলা বাহুল্য, সংবিধান
বলা বাহুল্য ভারতের সংবিধানও এক্ষেত্রে ব্যতিক্রমী নয়। এবারে আছে দেখো সাংবিধানিকতা বা দেখো সংবিধানবাদ, এই কনসেপ্টটা দেখো, সাংবিধানিকতা বা সংবিধানবাদ কাকে বলে। সুভাষ সি কাশ্যপ আওয়ার কনস্টিটিউশন গ্রন্থে নিয়মতান্ত্রিকতা বলতে সংবিধান শাসিত বা সংবিধানের অধীনে রাজনৈতিক ব্যবস্থাকে বুঝিয়েছেন। তার মতে নিয়মতান্ত্রিকতা সীমাবদ্ধ সরকার ও আইনের অনুশাসনকে প্রতিষ্ঠা করে, ফলে শাসন ব্যবস্থা কখনোই স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, একনায়ক কেন্দ্রিক হয়ে উঠতে পারে না। সেই কারণে সাংবিধানিক সরকার সবসময় গণতান্ত্রিক সরকার হয়ে থাকে। তাছাড়া নিয়মতান্ত্রিক মানেই লিখিত সংবিধান, কারণ লিখিত সংবিধান রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের ক্ষমতা ও কার্যাবলীর সীমা নির্ধারণ করে। তারপরে বলা হচ্ছে দেখো ভারতের সংবিধানের প্রাধান্য স্বীকৃত। ভারতে লিখিত সংবিধান হলো দেশের সর্বোচ্চ মৌলিক আইন। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। সংবিধান অনুসারে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গগুলির ক্ষমতা কার্যাবলীর সীমা নির্ধারিত হয়েছে। নিয়মতান্ত্রিকতার সূত্র মেনেই ভারতেও সীমাবদ্ধ সরকার আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। এক্ষেত্রে সরকারের এখতিয়ারকে যেমন সীমাবদ্ধ করা হয়েছে, তেমনি পাশাপাশি আইনের অনুশাসনের নীতির প্রেক্ষিতে ভারতের কোনো নাগরিকই বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করতে পারে না এবং সব শ্রেণীর নাগরিকই দেশের সাধারণ আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত হবে। ক্ষমতা, পদমর্যাদা ও অবস্থা নির্বিশেষে প্রতিটি ব্যক্তি সাধারণ আইনের অধীন এবং সাধারণ আদালতের কাছে একই রকম বেআইনি কাজের জন্য সকলে সমানভাবে দায়ী থাকতে হয়। এ বিষয়ে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ একজন কৃষকের কোনো পার্থক্য নেই। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। এই প্রশ্নটা তুলনামূলকভাবে একটু কম গুরুত্বপূর্ণ, তবে তোমরা একবার দেখে যেতে পারো। আসল কথা হচ্ছে তোমরা এই যে ক্লাসটা দেখছো, এই ভিডিওটা, এটা যদি ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং বোঝো, তাহলেই কিন্তু তোমাদের পক্ষে যথেষ্ট। কারণ তোমরা কিছু তো লিখে আসতে পারবে, যারা তোমরা সারা বছর কোনো কারণে ঠিকভাবে পড়াশোনা করা হয়নি তোমাদের বলবো এই যে ক্লাসটা তোমরা 2-3 বার শুনে নাও। শুনে যেটুকু বুঝতে পারবে তোমরা পরীক্ষার হলে লিখে এলে তোমরা ভালো নম্বর পেয়ে মোটামুটি পাস করে যাবে। আর এর বাইরে কোনো কিছুই আসবে না আজকের যে আলোচনাটা হবে। দেখো এখানে কি বলা হচ্ছে দেখো, স্বাধীনতা ব্যক্তি জীবনের অমূল্য সম্পদ। স্বাধীনতার অর্থ হলো এমন এক পরিবেশ যা মানুষের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। গণতন্ত্রের লক্ষ্য হলো ব্যক্তিত্বের বিকাশ ঘটানো, আর ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে গেলে পরিবেশ তথা স্বাধীনতা প্রয়োজন। সুতরাং স্বাধীনতা ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না। সেই কারণে স্বাধীনতার অধিকার মৌলিক অধিকারের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ভারত গণতান্ত্রিক দেশ। এই গণতন্ত্রকে সফল করতে সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার সংযোজিত হয়েছে। এবারে প্রত্যেকটা ধারা আলোচনা করতে হবে। এখানে দেখো প্রথমেই আছে 19 নম্বর ধারা। 1978 সালের পূর্বে 19 নম্বর ধারায় 7টি স্বাধীনতার অধিকার ছিল। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তি অর্জন, দখল, হস্তান্তরের স্বাধীনতাকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে 19 নম্বর ধারায় 6টি স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। সেগুলো এখানে এক এক করে লেখা আছে। বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার স্বাধীনতা, সমিতি গঠনের অধিকার, সমিতি ও সংঘ গঠনের অধিকার, ভারতের যে কোনো স্থানে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, ভারতের যে কোনো স্থানে বসবাস করার অধিকার, যে কোনো বৃত্তি অবলম্বন বা যে কোনো পেশা, ব্যবসা বা বাণিজ্য করার অধিকার। এবার এই যে ধারাটা, তার কিছু লিমিটেশন আছে, অর্থাৎ সীমাবদ্ধতা আছে। সেগুলো কি কি দেখো, যে স্বাধীনতার অধিকার অবাধ হতে পারে না। সমাজের বৃহত্তর স্বার্থে এর ওপর কিছু বাধানিষেধ থাকা প্রয়োজন। তাই সংবিধান রচয়িতারা 19 নম্বর ধারায় উল্লেখিত স্বাধীনতার অধিকারের ওপর কয়েকটি বাধানিষেধের কথা বলে গেছেন। যেমন প্রথমত, যে রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব, সংহতি, জনশৃঙ্খলার কারণে রাষ্ট্র বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা বা সমিতি গঠনের অধিকারের ওপর যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপ করতে পারে। 2 নম্বর হচ্ছে, দ্বিতীয়ত কি, স্বাধীনভাবে চলাফেরা ও বসবাস করার অধিকার স্বীকৃত হলেও জনহিতের কারণে বাধানিষেধ আরোপ করতে পারে। যেমন ব্যাধিগ্রস্ত লোকেদের যেখানে সেখানে চলাফেরা নিষিদ্ধ হতে পারে।
সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানে সরকার জনসাধারণের প্রবেশের অধিকার সীমাবদ্ধ করতে পারে। তারপর তৃতীয়ত বলছে বৃত্তি বা পেশার ক্ষেত্রে সরকার বাধা নিষেধ আরোপ করতে পারে, যেমন উপযুক্ত শিক্ষা না হলে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল, ব্যারিস্টার হতে পারবে না। এবার 20 নম্বর ধারা দেখো, 20 নম্বর ধারায় কি বলা হচ্ছে। 20 নম্বর ধারা দেখো, এই ধারায় বলা হয়েছে যে সময় কোনো অপরাধ ঘটেছে সেই সময় প্রচলিত আইনের দ্বারা কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে। এছাড়া এই ধারায় আরও বলা হয়েছে কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তাই পুলিশ যদি কাউকে ভয় দেখিয়ে জোর করে সাক্ষ্য দিতে বলে আদালত তা গ্রহণ করবে না। এবার আছে দেখো 21 নম্বর ধারা। 21 নম্বর ধারায় কি বলা হচ্ছে। এই ধারায় বলা হয়েছে আইনের নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আইনের নির্দিষ্ট পদ্ধতি বলতে বোঝায় আইনসভা দ্বারা বিধিসম্মতভাবে আইনের মাধ্যমে নির্ধারিত পদ্ধতি। ফলে শাসন বিভাগ যদি কোনো ব্যক্তির জীবন স্বাধীনতার ওপর বেআইনিভাবে হস্তক্ষেপ করে তখন আদালত এই ধারা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এমনকি জরুরি অবস্থাতেও এই অধিকার কেড়ে নেওয়া যাবে না। এখানে উল্লেখ করা যায় কে গোপালন বনাম মাদ্রাস মামলায় সুপ্রিম কোর্ট এই অভিমত প্রকাশ করেছে যে আইনটি নির্দিষ্ট পদ্ধতিতে হয়েছে কিনা আদালত শুধু তাই দেখবে, কিন্তু আইনটি নীতিসম্মত কিনা তা দেখার ক্ষমতা আদালতের নেই। এবার হচ্ছে 22 নম্বর ধারা। 22 নম্বর ধারায় কি বলা হয়েছে। 22 নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। আটক ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগ দিতে হবে। তবে যদি কোনো ব্যক্তি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে এবং নিবর্তনমূলক আটক আইনে তাকে ধরা হয় তখন তার ক্ষেত্রে এই নিয়ম না। নিবর্তনমূলক আটক বলতে বোঝায় কোনো ব্যক্তিকে কোনো অপরাধ করতে পারে বা এই সন্দেহের ভিত্তিতে কোনো ব্যক্তিকে আটককে বোঝায়। এবার আছে সমালোচনার ক্ষেত্রে দেখো, সমালোচনার ক্ষেত্রে যে পয়েন্ট তোমাদের লিখতে হবে একটু রোটেট হয়ে গিয়েছে। সমালোচনা দেখো, সমালোচনার ক্ষেত্রে প্রথমত লিখবে দেখো, প্রথমত মিসা না দেখো NSA, টাডা প্রভৃতি নিবর্তনমূলক আটক আইন তৈরি করে স্বাধীনতার কণ্ঠরোধ করা হয়েছে। এই সব আইনগুলি গণতন্ত্র সম্মত নয়। এটা এতটা লিখলে তোমরা প্রথমত। দ্বিতীয়ত দেখো গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্ব আছে, কিন্তু এই সব আটক আইন বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে প্রয়োগ করে গণতন্ত্রের ভিতকে আঘাত করতে পারে। এবার আছে মূল্যায়নে কি লিখবে দেখো, সমালোচিত হলেও অনেকে মনে করেন এই অধিকারের ওপর সীমাবদ্ধতার প্রয়োজন আছে, কারণ ভারতের চারদিকে সত্য, তার জাতীয় সংহতি আজ বিপন্ন, সাম্প্রদায়িক দাঙ্গায় আমরা জর্জরিত, বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থীরা অশান্তির আগুন জ্বালাচ্ছে। এমনকি সংবিধান রচনার সময় ভারতের রাজনৈতিক অবস্থা ও আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ ছিল। এই অবস্থার মোকাবিলার জন্য দেশের জাতির স্বার্থে এই অধিকারের ওপর কিছু বাধা নিষেধের প্রয়োজন আছে। এবার পরের প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। দেখো এই প্রশ্নটাও কিন্তু তোমরা স্টার দিয়ে রাখবে, কারণ এই কনসেপ্টগুলো এগুলো তোমাদের সিলেবাসের ডাইরেক্ট কনসেপ্ট, ঠিক আছে। এই কনসেপ্টগুলোর ওপর প্রশ্ন হবেই, ঠিক আছে। সাম্য এবং সৌভ্রাতৃত্ব কাকে বলে সেটা আলোচনা করো, বা সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। দেখো অ্যান্সারটা দেখো, সেক্ষেত্রে তোমাকে প্রথমে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। তারপর যেভাবে লিখবে দেখো, বিশ্বের প্রতিটি দেশের সংবিধানে বিশেষ কিছু সাংবিধানিক মূল্যবোধ থাকে যার উপর ভিত্তি করে সেই দেশের সংবিধান দাঁড়িয়ে থাকে। উল্লেখ্য, ভারতের সংবিধান প্রস্তাবনায় বিশেষ কিছু সাংবিধানিক মূল্যবোধকে তুলে ধরা হয়েছে, যা সংবিধান প্রণেতাগণ স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য এবং ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির কথা মাথায় রেখে তৈরি করেছিল। ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব হলো সেই বিশেষ সাংবিধানিক মূল্যবোধ যা নাগরিকদের উন্নয়নের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় এবং যার ভিত্তিতে জাতির ঐক্য, অখণ্ডতা ও বৈচিত্র্য বজায় থাকে। এবার দেখো সাম্য অর্থাৎ ইকুয়ালিটির যে কনসেপ্টটা আছে বা ইকুয়ালিটির ধারণাটা আছে সেটা দেখো। সাম্য দেখো, সাধারণ অর্থে সাম্য বলতে প্রত্যেক ব্যক্তির সমান সুযোগ সুবিধা, অধিকার কিংবা স্বাধীনতার কথা বলা হয়। তবে রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বলতে প্রত্যেক ব্যক্তির সমান অবস্থাকে বোঝায় না। রাষ্ট্রবিজ্ঞানের আঙিনায় সাম্য হলো
বাস্তবিক ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রগুলিকে এমনভাবে বিন্যস্ত করতে হবে যে ক্ষেত্রে প্রত্যেকটি ব্যক্তি তার প্রাপ্য পাবে। আর্থসামাজিক, রাজনৈতিক ও পৌর জীবনের ক্ষেত্রে সকল রকম বৈষম্যের অবসান হলো সাম্য। সাম্য হলো অর্থাৎ সাম্যর কনসেপ্টটা কি? সাম্যর কনসেপ্টটা হচ্ছে এই যে তোমায় মানে সমান সুযোগ সুবিধা দেবে রাষ্ট্র, অর্থাৎ বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে প্রত্যেকের সমান সুযোগ সুবিধা আছে। একটা মানে অনেক টাকা পয়সা আছে যার, সেও বিদ্যালয়ে যেভাবে সুযোগ সুবিধা পাবে, সেও যে সিলেবাসে পড়াশোনা করবে তুমিও সেই সিলেবাসে পড়াশোনা করতে পারবে সেম বিদ্যালয়ে, ঠিক আছে? এটার কথাই এখানে কিন্তু বলা হয়েছে। সেটাই দেখো, সাম্য হলো বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিত এবং প্রত্যেকের সমান সুযোগ সুবিধা লাভের অধিকারকে বোঝায়। অধ্যাপক ল্যাস্কির মতে সমাজে বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা থাকলে জনগণের স্বাধীনতার মানে অস্তিত্ব অসম্ভব। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে সাম্য ব্যতীত গণতন্ত্র, স্বাধীনতা কিংবা ন্যায় ধারণা অপ্রাসঙ্গিক। তারপর দেখো, ভারতের সংবিধান প্রণেতাগণ সাম্যের বিষয়টিকে অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সংবিধান প্রস্তাবনা এবং মৌলিক অধিকারের অধ্যায়ে স্থান দিয়েছে। সংবিধানের প্রস্তাবনায় মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। পাশাপাশি সংবিধানের 14 নম্বর ধারা এবং 18 নম্বর ধারায় সাম্যের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানের 14 নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতে রাষ্ট্রীয় সীমানার মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা কিংবা আইনসমূহ কর্তৃক সমানভাবে রক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে না। সংবিধানের 15 নম্বর ধারায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। সংবিধানের 16 নম্বর ধারায় সরকারি চাকরি বা পদে নিয়োগের ব্যাপারে জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ, বংশ, জন্মস্থান তারপরে বাসস্থান নির্বিশেষে সব নাগরিকের সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতার বিলোপ সাধনের কথা বলা হয়েছে এবং অস্পৃশ্যতামূলক আচরণকে নিষিদ্ধ করা হয়েছে। এবং সংবিধানের 18 নম্বর ধারায় কৃত্রিম বিভেদমূলক মানে উপাধি প্রদানের ব্যবস্থাকে বিলুপ্ত করা হয়েছে। তারপরে দেখো, এছাড়া রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিসমূহে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার জন্য সংবিধান রাষ্ট্রকে কিছু নির্দেশ দিয়েছে, যেমন সম কাজের জন্য নারী পুরুষের সমান বেতনের অধিকার। রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার জন্য সংবিধানের 325 ও 326 নম্বর ধারায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, নির্ধন নির্বিশেষে সর্বজনীন ভোটাধিকারের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবার হচ্ছে সৌভ্রাতৃত্ব কাকে বলে সেটা বোঝো। সৌভ্রাতৃত্ব অনুযায়ী সকল নাগরিক একই পরিবারের সদস্যের মতো আচরণ করা উচিত। বলা যায় সৌভ্রাতৃত্ব হলো এমন একটি আকাঙ্ক্ষা যেখানে সকলে পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকা জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র এর 1 নম্বর ধারায় বলা হয়েছে সমস্ত মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, তাদের বিবেক এবং বুদ্ধি আছে, সুতরাং সকলেরই একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিত। ভারতের মতো এক বিশাল দেশে যেখানে বহু ভাষা, বহু জাতি, বহু ধর্মের মানুষ বসবাস করে, সেখানে ভ্রাতৃত্ববোধের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর দুর্গাদাস বসুর মতে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়বে যদি না ভ্রাতৃত্ববোধের আদর্শকে সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। তিনি আরও বলেছেন, সৌভ্রাতৃত্ববোধ হলো এমন একটি অনুভূতি যেখানে প্রতিটি নাগরিক মনে করে যে তারা একই মাটির সন্তান, তাদের একটাই দেশমাতৃকা। তার মতে সৌভ্রাতৃত্ববোধের ধারণা ভারতের মতো দেশের ক্ষেত্রে আরও বেশি প্রয়োজন, কারণ ভারতবর্ষ বহু জাতি, ধর্ম, ভাষা এবং সংস্কৃতির মানুষের বাস। তারপর দেখো, এই প্রেক্ষিতে সংবিধানের প্রস্তাবনায় সৌভ্রাতৃত্ববোধের ধারণাটিকে লিপিবদ্ধ করা হয়েছে এবং বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি ভারতীয় সংবিধানে সৌভ্রাতৃত্ববোধের প্রসারের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেমন সংবিধানের 1 নম্বর ধারায় ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন হিসাবে বর্ণনা করা হয়েছে, যা কার্যত ভারতীয় ইউনিয়নের ঐক্য ও সংহতির ওপরেই গুরুত্ব আরোপ করে। তারপর দেখো, আবার অভিন্ন নাগরিকতার ব্যবস্থা সংবিধানে আছে, তার মূল উদ্দেশ্য হলো ভারতীয়দের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলা। এক্ষেত্রে উল্লেখ্য যে মূল সংবিধানের প্রস্তাবনায় সংহতি শব্দটির উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই শব্দটি সংযোগ করা হয়েছে।
কোনো রকম বৈষম্য ব্যতি রেখে প্রত্যেক নাগরিকের জন্য সংবিধানের ৩য় অধ্যায়ে যে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে কিংবা সংবিধানের ৪র্থ অংশে যে নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে তার মূল উদ্দেশ্য হল সৌভ্রাতৃত্বের প্রসার ঘটানো। ভারতের সংবিধানের ৪র্থ অংশে ৫১ নম্বর ধারায় বিশ্ব ভ্রাতৃত্ববোধের সুমহান আদর্শের বাস্তব রূপায়ণ ঘটেছে। এই ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি, জাতিসমূহের মধ্যে ন্যায়সঙ্গত ও সন্তোষজনক সম্পর্ক রক্ষা, আন্তর্জাতিক আইন ও সন্ধির প্রতি শ্রদ্ধা এবং সালিসির মাধ্যমে আন্তর্জাতিক বিবাদের মীমাংসার কথা বলা হয়েছে। পরের কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখছো, ভারতের সংবিধানের মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা এবার তোমরা দেখো। প্রথমে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের সংবিধান যা 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর হয়, দেশের সর্বোচ্চ আইন দলিল হিসাবে প্রতিষ্ঠিত হয়। আর এই সংবিধানের বিভিন্ন মূল্যবোধ এবং নীতি অন্তর্ভুক্ত রয়েছে যা ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করে। সংবিধানের প্রস্তাবনায় স্পষ্টভাবে ন্যায় বিচার ও স্বাধীনতার কথা বলা হয়েছে। এই দুটি ধারায় ভারতের গণতান্ত্রিক কাঠামোর মেরুদণ্ড হিসাবে বিবেচনা করা হয়েছে, যা প্রতিটি নাগরিকের অধিকার ও দায়িত্বকে সংজ্ঞায়িত করে। তারপর কি বলা হচ্ছে দেখো, ন্যায় বিচার। এখানে পয়েন্ট দেখো, ন্যায় বিচার। ন্যায় শব্দটি লাতিন শব্দ জাস শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হলো সাম্যভাব বা যথার্থ। সাধারণভাবে ন্যায় বলতে ন্যায়পরায়ণতা বা ন্যায্যতাকে বোঝায়। ন্যায় হলো চরম সত্য, বিশুদ্ধতা এবং পরিপূর্ণতার প্রতীক, যা ভুল, অন্যায় এবং অসঙ্গত ন্যায়ের বিপরীত। ন্যায় হলো যাবতীয় রাজনৈতিক মূল্যবোধের এক ঐক্যবদ্ধ ও অখণ্ড রূপ। দেখো এখানে কি বলা হচ্ছে দেখো, অক্সফোর্ড ডিকশনারি অফ পলিটিক্স অনুসারে ন্যায় বলতে যথাযথ ভারসাম্যের উপস্থিতিকেই বোঝায়। জন রলসের মতে ন্যায় হলো সবিচার ও সমদর্শিতা, যথাযথ পদ্ধতির মাধ্যমে যথাযথ বন্টন। তারপর দেখো ন্যায়ের শ্রেণীবিভাগে দেখো, ন্যায় এই আদর্শকে সামনে রেখে ভারতের সংবিধান প্রণেতাগণ সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংকল্প গ্রহণ করেছে। সংবিধান বিশারদ সুভাষ কাশ্যপ এর মতে নাগরিকদের নিজেদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অথবা ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে সমষ্টির স্বার্থের সামঞ্জস্য সাধন করার অর্থ ন্যায় বিচার। এবার দেখো প্রথম পয়েন্ট আছে দেখো, সামাজিক ন্যায়। এখানে কি বলা হচ্ছে দেখো, সামাজিক ন্যায় বলতে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বস্তু বা সামাজিক পুরস্কার, বিশেষ করে ধনসম্পদ, সামাজিক মর্যাদা, নৈতিকভাবে সমর্থনীয় বন্টনকে বোঝায়। ভারতের সংবিধানের বিভিন্ন ধারায় সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন সংবিধানের 15 নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক স্থানে প্রবেশের ক্ষেত্রে কোনো বৈষম্য বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় না। সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতার বিলোপ সাধনের কথা বলা হয়েছে এবং অস্পৃশ্যতামূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য ভারত সরকার জনকল্যাণকামী রাষ্ট্রের আদর্শসমূহ গ্রহণ করেছে। সংবিধানের 4র্থ অংশে 36 থেকে 51 নম্বর ধারায় উল্লেখিত রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলেছে। এবার দেখো অর্থনৈতিক ন্যায়। সেখানে কি বলা হচ্ছে দেখো, অর্থনৈতিক ন্যায় বলতে উৎপাদন ও বন্টনের স্বাধীনতা, মুনাফা অর্জন ও পণ্য ক্রয় বিক্রয়ের স্বাধীনতা, পর্যাপ্ত বেতন কিংবা মূল্য পাওয়ার অধিকার ইত্যাদি ন্যায়সঙ্গত অবস্থা ও অধিকার প্রতিষ্ঠার পরিপ্রেক্ষিতে বোঝায়। উল্লেখ্য, ভারতের সংবিধান প্রণেতাগণ এই বিষয়ে সচেতন ছিলেন যে অর্থনৈতিক ন্যায় ব্যতীত সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা অসম্ভব। সেই কারণে তারা সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারায় বর্ণিত রাষ্ট্র পরিচালনা নীতিসমূহের কয়েকটি ধারা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। সংবিধানের 39 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র এমনভাবে নীতি পরিচালনা করবে যাতে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের
প্রয়োজনীয় জীবিকা অর্জন করতে পারে, জনগণের কল্যাণে সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ বণ্টিত হয়, সর্বসাধারণের স্বার্থের বিরুদ্ধে সম্পদ ও উৎপাদনের উৎসগুলি মুষ্টিমেয় ব্যক্তির হাতে পঞ্জীভূত না হয়, তারপর দেখো সম কাজের জন্য নারী পুরুষ সমান মজুরি পায়। তারপর রাজনৈতিক ন্যায়, দ্বিতীয় পয়েন্ট, রাজনৈতিক ন্যায় বলতে মূলত রাজনৈতিক ক্ষেত্রে নারী পুরুষ, তারপরে শ্রেণী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের সার্বিক অংশগ্রহণকে বোঝায়। ভারতে রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে 325 এবং 326 নম্বর ধারায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধনী নির্ধনী নির্বিশেষে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতের তপশিলি জাতি উপজাতির সংখ্যালঘুদের জন্য নির্বাচনে আসন সংরক্ষণের মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবার আছে দেখো পরের কনসেপ্ট যেটা আছে স্বাধীনতা। স্বাধীনতা কি বলা হচ্ছে দেখো, স্বাধীনতা লিবার্টি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে, যার অর্থ বন্দী, দাসত্ব, কৃতদাস, স্বৈরতন্ত্র থেকে মুক্তি বা স্বাধীনতা। আক্ষরিক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় অর্থাৎ নিজের অধীন। এই অর্থে স্বাধীনতা হলো একটি সক্রিয় বিষয়। স্বাধীনতার দুটি দিক বিশেষ গুরুত্বপূর্ণ, যথা ইতিবাচক স্বাধীনতা আর নেতিবাচক স্বাধীনতা। নেতিবাচক অর্থে স্বাধীনতা বলতে ব্যক্তির ওপর থেকে সমস্ত রকম বাধার অপসারণকে বোঝায়। এক্ষেত্রে ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষেত্রে সমস্ত রকম বাধা থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। অন্যদিকে ইতিবাচক অর্থে স্বাধীনতা বলতে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশের সংরক্ষণ, অর্থাৎ এক্ষেত্রে রাষ্ট্র ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কিছু বাধা নিষেধ আরোপ করে থাকে। তারপর দেখো ভারতের সংবিধানে ইতিবাচক স্বাধীনতাকেই গ্রহণ করা হয়েছে। সংবিধান প্রণেতাগণ ইতিবাচক অর্থে সংবিধান প্রস্তাবনার চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতাকে লিপিবদ্ধ করেছে। পাশাপাশি স্বাধীনতার বিষয়টি অত্যন্ত মর্যাদার সঙ্গে সংবিধানের 3য় অংশে স্থান দেওয়া হয়েছে এবং তাকে রক্ষা করার জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের ব্যবস্থাও করা হয়েছে। আর সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকারকে সংরক্ষণ করা হয়েছে, যেখানে ব্যক্তি বাক ও মত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ সমিতি গঠনের স্বাধীনতা, যাতায়াত ও বসবাসের স্বাধীনতা, বৃত্তি গ্রহণের স্বাধীনতা ইত্যাদি স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্বীকার করা হয়েছে। এবার পাশাপাশি কি বলা হচ্ছে দেখো, পাশাপাশি সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় স্বাধীনতার অধিকারকে লিপিবদ্ধ করার কথা বলা হয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার অনুযায়ী প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা এবং ধর্ম স্বীকার, ধর্ম পালন এবং ধর্ম প্রচারের স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতাগুলি ইতিবাচক অর্থে যে এই স্বাধীনতাগুলি ব্যক্তি যথেচ্ছভাবে ব্যবহার করতে পারে না। রাষ্ট্র বিভিন্ন কারণে এই সমস্ত স্বাধীনতার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। উপসংহার দেখো, ভারতের সংবিধানে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণা দেশের গণতান্ত্রিক কাঠামোর মেরুদণ্ড হিসাবে কাজ করে। ন্যায় বিচার সমাজের প্রত্যেক সদস্যের মধ্যে সমতা, ভ্রাতৃত্ব ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার জন্য অপরিহার্য। একইভাবে স্বাধীনতা জনগণের মৌলিক অধিকার ও দায়িত্ব পালনের সুযোগ প্রদান করে, যা একটি স্বাধীন ও গণতান্ত্রিক সমাজের ভিত্তি স্থাপন করে। পরের প্রশ্ন আছে দেখো, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার। এবারে তোমরা 5 নম্বরের প্রশ্নের উত্তরটা দেখো। 5 নম্বরের প্রশ্নটা আছে সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা দেখো, যুগে যুগে দার্শনিকরা সাম্যের জয়গান গেয়েছেন। সাম্যের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছে। 1776 সালে আমেরিকার স্বাধীনতার ঘোষণায় বলা হয়েছে অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল, অর্থাৎ রাষ্ট্রসংঘের সনদেও সাম্যের অধিকারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এর কারণ সাম্য ছাড়া গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। মানুষে মানুষে বৈষম্য থাকলে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। ভারত একটি গণতান্ত্রিক দেশ। সংবিধানের প্রস্তাবনায় গণতান্ত্রিক আদর্শের শপথ নেওয়া হয়েছে। গণতন্ত্রের পান হলো সমতার নীতি। তাই মৌলিক অধিকারের প্রথমেই 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। অধিকারগুলি বিশ্লেষণ করলে সাম্যের অধিকারের প্রকৃতি জানা যাবে। এবার আছে 14 নম্বর ধারা। দেখো, এই ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলে সমান। আরেকটা কথা বলা হয়েছে সকলে আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হবে। আইনের দৃষ্টিতে সকলে সমান। এখানে কি বলা হচ্ছে দেখো,
সংবিধানের 14 নম্বর ধারায় উল্লেখিত এই নীতির অর্থ হল আইন সকলের ওপরে, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, সমান অপরাধে প্রত্যেক অপরাধী সমান শাস্তি পাবে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক সকলের বিচার সাধারণ আইনের দ্বারা সাধারণ আদালতে হবে। ব্রিটেনে আইনের অনুশাসন নীতি অনুসারে এটি গৃহীত হয়েছে, তবে এর ব্যতিক্রম আছে। যেমন রাষ্ট্রপতি ও রাজ্যপাল তার কাজের জন্য আদালতের কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয়। শপথে বহাল থাকাকালীন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না। আইনসভার সদস্যরাও বিশেষ অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করে। তাছাড়া সাম্যনীতি অনুসারে সকলের বিচার সাধারণ আদালতে হওয়া উচিত, কিন্তু সেনাবাহিনীর লোকেদের বিচারের জন্য পৃথক আদালত আছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, আইন কর্তৃক সমানভাবে সংরক্ষিত হবার অধিকার। এই কথাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এর অর্থ ব্যাখ্যা করতে গিয়ে অধ্যাপক জেনিংস বলেছেন, একই শ্রেণীভুক্ত ব্যক্তিদের জন্য একই ধরনের আইন সমানভাবে প্রয়োগ করা হবে। এর অর্থ এই নয় প্রত্যেকটি আইন সমস্ত ব্যক্তির ক্ষেত্রে সমানভাবে প্রযুক্ত হবে। রাষ্ট্র যুক্তিসঙ্গতভাবে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে পৃথক পৃথক ব্যক্তির ওপর পৃথক পৃথক আইন তৈরি করতে পারে। উদাহরণ হিসাবে বলা হয়েছে, প্রত্যেকের সমান হারে আয়কর দিতে হবে এমন কথা নয়। এক্ষেত্রে রাষ্ট্র জনসাধারণকে আয়ের পরিমাণ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করে বিভিন্ন হারে আয়কর বসাতে পারে। তারপরে কি বলা হচ্ছে, ব্যতিক্রম আছে। সংবিধানের 14 নম্বর ধারায় উল্লেখিত সাম্যের অধিকারের কতগুলি ব্যতিক্রমের কথা বলা হয়েছে। এখানে দুটো ব্যতিক্রম তোমরা পড়বে। যে এক হচ্ছে দেখো, রাষ্ট্রপতি বা রাজ্যপাল তার কাজের জন্য আদালতের কাছে দায়ী থাকবে না, এমনকি পদে থাকাকালীন তাকে গ্রেপ্তার বা আটক করা যাবে না। 2 নম্বর হচ্ছে বিদেশি শাসক এবং রাষ্ট্রদূতগণের ক্ষেত্রে সাম্যনীতি কার্যকর হবে না, তারা বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এবার দেখো 15 নম্বর ধারা। 15 নম্বর ধারায় কি বলা হচ্ছে, এই ধারায় বলা হয়েছে যে ধর্ম, বর্ণ, জাতি, নারী পুরুষ জন্মস্থানের কারণে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। এমনকি এই সমস্ত কারণে সাধারণের ব্যবহার্য দোকান, হোটেল, রেস্তোরাঁ, প্রমোদস্থান, প্রবেশপথে কেউ বাধা দিতে পারবে না। এছাড়া রাষ্ট্র জনসাধারণের জন্য যেসব পুকুর, স্নানের ঘাট, সড়ক প্রভৃতি তৈরি করবে, সেগুলি ব্যবহারের ক্ষেত্রে উপরিক্ত কারণগুলির জন্য কাউকে বঞ্চিত করা যাবে না। তারপর দেখো 15 নম্বর ধারার কিছু ব্যতিক্রম আছে। এখানে দুটো ব্যতিক্রম তোমরা পড়বে, ঠিক আছে। যে রাষ্ট্র জনগণের স্বার্থে কতগুলি বিধিনিষেধ আরোপ করতে পারেন, যেমন জনস্বাস্থ্যের কথা মনে করে রাষ্ট্র ওই সব স্থানগুলিতে ছোঁয়াচে রোগীদের প্রবেশ নিষিদ্ধ করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, রাষ্ট্র নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করলে তা সাম্যনীতির বিরোধী হবে না। তারপর দেখো পরের 16 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে, সরকারি চাকুরির ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকবে। জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ জন্মস্থান প্রভৃতির কারণে কোনো ব্যক্তিকে সরকারি চাকুরি থেকে বঞ্চিত করা বা কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। তারপরে দেখো 16 নম্বর ধারার ব্যতিক্রম আছে, যে সরকার অনুন্নত শ্রেণীর নাগরিকদের জন্য কিছু সরকারি চাকরি বা পদ সংরক্ষণ করতে পারে। দ্বিতীয়ত কি, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে ওই ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্যে পদ সংরক্ষিত হতে পারে। তারপরে দেখো 17 নম্বর ধারা। 17 নম্বর ধারায় কি বলা হচ্ছে দেখো, এই ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে। অস্পৃশ্যতা হলো সমাজের একটি দুষ্ট ক্ষত, আর এই ক্ষত দূর করতে গান্ধীজির স্বপ্নকে বাস্তব রূপ দিতে এই ধারা যুক্ত করা হয়েছে। আর এর অর্থ হলো, অস্পৃশ্যতার বলে কোনো ভারতীয় নাগরিককে তার প্রাপ্য অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। অস্পৃশ্যতার জন্য কোনো ব্যক্তির ওপর অক্ষমতা আরোপ করা দণ্ডনীয়, আইনত দণ্ডনীয়। 18 নম্বর ধারা দেখো, এই ধারায় বলা হয়েছে, রাষ্ট্র শিক্ষা বিষয়ক বা সামরিক খেতাব ছাড়া অন্য কোনো উপাধি দিতে পারবে না। এমনকি কোনো ভারতীয় নাগরিক বিদেশি রাষ্ট্রের কাছ থেকে কোনো উপাধি নিতে পারবে না। এখানে উল্লেখ করা প্রয়োজন, সরকারের দেওয়া ভারতরত্ন, পদ্মশ্রী প্রভৃতি কোনো উপাধি বা খেতাব বলা যায় না। সমাজসেবার পুরস্কার হিসাবে এগুলি প্রদান করা হয়ে থাকে। এবারে হচ্ছে মূল্যায়নে কি লিখবে দেখো, মূল্যায়নে বলা হচ্ছে, সাম্যের অধিকার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অধিকার। এই অধিকার ছাড়া গণতন্ত্র বাঁচতে পারে না। তবে একথা স্বীকার করতেই হবে, সাম্যের অধিকারকে বাস্তবায়িত করতে হলে অর্থনৈতিক সাম্যকে প্রতিষ্ঠা করতে হবে। অধ্যাপক ল্যাস্কি বলেছেন, অর্থনৈতিক সাম্য ছাড়া স্বাধীনতা মূল্যহীন হয়ে পড়ে। সমাজে যদি অর্থনৈতিক বৈষম্য থাকে, তাহলে ধনিক শ্রেণীর মানুষরা বেশি সুযোগ সুবিধা পায়, গরিবরা বঞ্চিত হয়, সেখানে সাম্যনীতি থাকতে পারে না।
এখানে এতটা, এটা মূল্যায়নটা এতটা করবে, ঠিক আছে, এতটা করার দরকার নেই, অতটা করলেই হবে। তারপর দেখো ভারতের সংবিধান কিছু মূলনীতির ভিত্তিতে গঠিত, বিবৃত করো। এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের গতবারে অর্থাৎ 2023-এর প্রশ্ন। এই প্রশ্নটা ভালো করে দেখবে। কোনো একটা, তোমাদের তো 3টে শিফটে পরীক্ষা হবে, কোনো একটা শিফটের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা দিতেই পারে, ঠিক আছে, খুব ভালো করে এই প্রশ্নটা দেখবে। আর এই প্রশ্নে কিভাবে গুছিয়ে লিখবে দেখো, ভারতের সংবিধান কিছু ওই মূল নীতির ভিত্তিতে গঠিত হয়, বিবৃত করো, এটা দেখো। এবার প্রথমেই তোমাদের ভূমিকা লিখতে হবে। তারপরে দেখো ভারতের সংবিধানের 26 নম্বর ধারায় ভারতের সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়, যা ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। সংবিধানের প্রস্তাবনায় জাতীয় লক্ষ্য ও আদর্শগুলি তুলে ধরে এবং এর মধ্যে ন্যায়, সাম্য, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধের মূলনীতি অন্তর্ভুক্ত হয়েছে। এই মূলনীতিগুলি আমাদের দেশের মৌলিক কাঠামো ও মূল্যবোধকে প্রতিফলিত করে, যা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মূল ভিত্তি হিসাবে কাজ করে। তারপর দেখো মূল্যবোধের বিশ্লেষণ। প্রথমেই আছে, প্রথম পয়েন্ট যেটা করতে হবে, ন্যায়। ন্যায়, এখানে কি লিখবে দেখো, ভারতীয় সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক ধারণা হলো ন্যায়। এটি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়ের একটি পদ্ধতি স্থাপন করে, যা সমাজের প্রতিটি সদস্যের প্রতি সমান আচরণ অধিকারকে নিশ্চিত করে। সংবিধানের প্রস্তাবনায় ন্যায় বিচারের ওপর জোর দেয়, যা যা সমাজের মানে অবস্থাকে দূর যা সমাজের অব্যবস্থাকে দূর করে এবং প্রতিটি ব্যক্তি সুযোগ ও সুরক্ষার প্রদান করার সহায়তা করে। সংবিধানের বিভিন্ন ধারায় উল্লেখিত ন্যায় বিচার সামাজিক বৈষম্য দূর করায় এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করে। এবার হচ্ছে দেখো স্বাধীনতা। এখানে কি বলা হচ্ছে দেখো, স্বাধীনতা হলো গণতন্ত্রের ভিত্তি এবং সংবিধানের মূলনীতির একটি অংশ। ভারতীয় নাগরিকদের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে। সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকারগুলির মধ্যে মত প্রকাশের স্বাধীনতা, তারপরে বিশ্বাস ও ধর্ম চারণের স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা অন্তর্ভুক্ত রয়েছে। তারপরে দেখো এই স্বাধীনতাগুলি নিশ্চিত করতে যে কোনো ধরনের বাধা ও বৈষম্য ছাড়াই জনগণ তাদের ইচ্ছামতো মতামত প্রকাশ করতে এবং নিজেদের ধর্মচারণ করতে পারে। তারপর হচ্ছে সাম্য। সংবিধানে অন্যতম প্রধান আদর্শ হলো সাম্য, যা প্রত্যেক নাগরিককে সমান অধিকারের ভিত্তিতে আচরণ করার প্রতিশ্রুতি দেয়। এটি জাতি, বর্ণ, লিঙ্গ, ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্যকে দূর করার জন্য কাজ করে। সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় নাগরিকদের সমান অধিকার এবং সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। ভারতের গণতান্ত্রিক কাঠামোতে প্রতিটি ব্যক্তিকে সমানভাবে সুযোগ প্রদান করা সংবিধানের প্রধান লক্ষ্য। তারপর হচ্ছে সার্বভৌম। ভারত একটি সার্বভৌম দেশ, যা কোনো বাইরের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত নয়। ভারতের জনগণই দেশের সর্বোচ্চ ক্ষমতার উৎস এবং তারাই হচ্ছে দেশের নেতা নির্বাচন করে। সার্বভৌম ভারতের স্বাধীনতা ও স্বনির্ভর অবস্থাকে প্রতিফলিত করে। সেখানে দেশ নিজস্ব নিয়মকানুন তৈরি করে এবং বিদেশি প্রভাব থেকে মুক্ত থাকে। তারপর হচ্ছে সমাজতান্ত্রিক। ভারতীয় সংবিধানের 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক শব্দটি যোগ করা হয়েছে। এই ধারার মাধ্যমে সম্পদের ন্যায়সঙ্গত বণ্টন এবং অর্থনৈতিক সমতা নিশ্চিত করার প্রচেষ্টা করা হয়েছে। সমাজতান্ত্রিক আদর্শের মাধ্যমে ধনী ও দারিদ্র্যের মধ্যে ফারাক কমিয়ে অর্থনৈতিক সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ওপর জোর দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেখানে সরকার কোনো ধর্মকে সমর্থন বা বিরোধিতা করে না। প্রত্যেক নাগরিক তাদের ইচ্ছামতো ধর্মচারণ করার অধিকার দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্র ধর্মীয় বিষয়গুলিতে নিরপেক্ষ থাকবে এবং প্রত্যেক ধর্মকে সমান চোখে দেখবে। এই ধর্মনিরপেক্ষতার মাধ্যমে ধর্মীয় ভেদাভেদ দূর করে সকল ধর্মের মধ্যে সাম্য ও সম্প্রীতি স্থাপন করা হয়েছে। তারপর হচ্ছে গণতান্ত্রিক। দেখো গণতান্ত্রিক, এই পয়েন্টে কি বলা হচ্ছে, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে জনগণই শাসনের মূল উৎস। জনগণ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং সরকারকে নিয়ন্ত্রণ করে। এই গণতান্ত্রিক কাঠামো ভারতের জনগণকে তাদের মতামত প্রকাশের সুযোগ দেয় এবং সমান অধিকার ভোগ করার নিশ্চিত করে। প্রজাতন্ত্র। ভারত একটি প্রজাতন্ত্র, যার অর্থ হলো রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়। কোনো বংশগত
রাজতন্ত্র নেই, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত প্রতিনিধির দ্বারা নির্বাচিত হন এবং এইভাবে গণতন্ত্র প্রজাতন্ত্রের মূল নীতি অনুসরণ করা হয়। উপসংহার: ভারতের সংবিধানে এই সমস্ত আদর্শগুলির ওপর ভিত্তি করে গঠিত হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, সাম্য, ন্যায় এবং স্বাধীনতার নীতি সুরক্ষিত করে। আর এই আদর্শগুলি শুধুমাত্র সংবিধানের মৌলিক কাঠামোই নয়, বরং এগুলো ভারতের গণতান্ত্রিক প্রতিক্রিয়াকে শক্তিশালী করার মৌলিক উপাদান। সংবিধান প্রস্তাবনায় নির্ধারিত এই মূল্যবোধগুলি দেশের নাগরিকদের জন্য একটি সমৃদ্ধ, তারপরে দেখো সুবিচারপূর্ণ এবং স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। এবার পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা এবার আলোচনা করব। এবারে 7 নম্বর প্রশ্নের উত্তর দেখো, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটা দেখো। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, সেখানে লিখতে হবে প্রত্যেক দেশের সংবিধানের নিজস্ব বৈশিষ্ট্য আছে, ভারত তার ব্যতিক্রম নয়। ভারতের সংবিধান 1949 সালে 26শে নভেম্বর গণপরিষদে গৃহীত হয়েছে এবং 1950 সালে 26শে জানুয়ারি চালু হয়েছে। আর এই শাসন ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রে ব্রিটেনের শাসন ব্যবস্থার অনুকরণে রচিত হলেও এর নিজস্ব কতগুলি বৈশিষ্ট্য আছে। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হলো। এবার বৈশিষ্ট্যগুলো দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বের দীর্ঘতম এবং জটিল সংবিধান। কারণ কি দেখো, কারণ যখন সংবিধান তৈরি হয়েছিল না, 395টি ধারা ছিল, ঠিক আছে, 22টি পার্ট এবং 8টি তফসিলে ভাগ ছিল। তারপরে দেখো এখন বর্তমানে 448টি ধারা আছে। এইভাবে এইটা লিখতে হবে এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের ভালো জিনিসগুলো আমাদের দেশের সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা লিখতে হবে। তারপর যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা মানে তোমরা জানো, যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা মানে যে 2 ধরনের সরকার থাকবে, ঠিক আছে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কিছু বৈশিষ্ট্য আছে, 2 ধরনের সরকার থাকবে, এটা প্রধান বৈশিষ্ট্য, মানে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার। আর লিখিত সংবিধান সেটাই লেখা আছে। এবার কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন, দুষ্পরিবর্তনীয় সংবিধান আর নিরপেক্ষ আদালত। আর ভারত একটি যুক্তরাষ্ট্র, তবে সংবিধানে এই কথা বলা নেই, বরং বলা হয়েছে ভারত রাজ্যসমূহের ইউনিয়ন। তথাপি কাঠামোগত দিক থেকে ভারত যুক্তরাষ্ট্র, কারণ এখানে একটি লিখিত সংবিধান আছে, 2 ধরনের সরকার আছে, কেন্দ্র সরকার এবং 28টি অঙ্গরাজ্যের, মানে 28টি রাজ্যের রাজ্য সরকার। এই পয়েন্টটা তোমরা দেখো। তারপরে আছে পরের যে পয়েন্টটা আছে দেখো, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। এই কনসেপ্টটা কি আছে, ভারতের কিছু ধারা আছে যেগুলো সহজে পরিবর্তন করা যায়, তাই সেগুলোকে সুপরিবর্তনীয় বলা হচ্ছে। এবং দুষ্পরিবর্তনীয় কি, ভারতে এমন কিছু ধারা আছে যেগুলো সহজে পরিবর্তন করা যায় না। এই পয়েন্টটা দেখে নাও। তারপর মৌলিক অধিকারের স্বীকৃতি, ভারতের 6টা মৌলিক অধিকার আছে, ঠিক আছে, এই 6টা মৌলিক অধিকার দেখতে পাচ্ছ তোমরা। তারপরে কি আছে দেখো, তারপরে পরের পয়েন্ট যেটা আছে যে মৌলিক কর্তব্য, 51 এ ধারায় 10টা মৌলিক কর্তব্য ছিল, বর্তমানে কিন্তু আরও একটা কর্তব্য যোগ করে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 11টি মৌলিক কর্তব্য আছে। তারপর দেখো নির্দেশমূলক নীতি আছে, ঠিক আছে, নির্দেশমূলক নীতি। তারপরে দেখো পরের পয়েন্ট হচ্ছে প্রস্তাবনার সংযোজন, একটা প্রস্তাবনা আছে, প্রস্তাবনার সংযোজন। তারপরে দেখো পরের পয়েন্ট আছে দেখো স্বাধীন বিচার বিভাগ, ধর্মনিরপেক্ষতা একটা বৈশিষ্ট্য, সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি, এক নাগরিকত্ব। এই পয়েন্টগুলোর মধ্যে 8টা পয়েন্ট তোমরা দিলেই যথেষ্ট, 8টা পয়েন্ট দেবে যথেষ্ট। তারপর মূল্যায়ন আছে, মূল্যায়নটা দেখো ছোট করে লিখবে, ঠিক আছে। তারপর ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব, এই প্রশ্নটাও না স্টার দিয়ে রাখো, এটাও খুব ভালো করে তোমরা তৈরি করবে। ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব, এখানে প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, তারপর প্রস্তাবনার সংজ্ঞা, এটা একটু বলে দিচ্ছি, একটু দেখো। লিখিত সংবিধানগুলিতে সাধারণত একটি প্রস্তাবনার উল্লেখ দেখা যায়। সাধারণভাবে প্রস্তাবনাকে সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা বলা হয়। কোনো পুস্তকের ভূমিকায় সেই পুস্তকের উদ্দেশ্য, বিষয়বস্তু সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তুলে ধরে, কিন্তু কোনো অবস্থায় তাকে মূল অংশ বলা যাবে না। সংবিধান প্রস্তাবনাটি হলো মুখবন্ধ, এটি সংবিধানের মূল অংশ না হলেও এর মাধ্যমে সংবিধানের মূল চরিত্র জানা যায়, ঠিক আছে। এবার তোমরা এটা দেখো, প্রস্তাবনার স্বরূপ, প্রস্তাবনাটা কি সেটা বলা হয়েছে, দেখো এখানে দেখে নাও। তারপর প্রস্তাবনার গুরুত্ব, প্রথমে যে গুরুত্ব আছে দেখো, সংবিধানের উদ্দেশ্য ও নীতির প্রতিফলন আছে। তারপরে যেটা আছে দেখো, দ্বিতীয় পয়েন্ট আছে সংবিধানের অস্পষ্টতা দূরীকরণ, এটা আছে দ্বিতীয় পয়েন্ট। তারপর 3 নম্বর যে গুরুত্ব আছে, জাতীয় আন্তর্জাতিক তাৎপর্য আছে, দেখো। তারপরে দেখো সামাজিক তাৎপর্য আছে। পরের পয়েন্ট হচ্ছে দেখো নৈতিক গুরুত্ব,
তারপর শেষে মূল্যায়ন দিয়ে এটা শেষ করা হয়েছে। এবার পরের প্রশ্ন যেটা আছে, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। দেখো আইনের অনুশাসন, এখানে ব্যক্তি স্বাধীনতার পীঠস্থান হলো মানে ব্রিটেন, ভারত, ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে লিখিত সংবিধানের মাধ্যমে ব্যক্তির স্বাধীনতা সংরক্ষিত হয়। ব্রিটেনে লিখিত সংবিধান নেই, অথচ সেখানকার নাগরিকরা অনেক দেশের তুলনায় অনেক বেশি অধিকার ও স্বাধীনতা ভোগ করে। এর কারণ হলো আইনের অনুশাসন। তাহলে ব্রিটেন থেকে আইনের অনুশাসনের কনসেপ্টটা নেওয়া হয়েছে। এখানে আইনের অনুশাসনের অর্থ, ঠিক আছে, আইনের অনুশাসনের অর্থ হচ্ছে আইনের প্রাধান্য, অর্থাৎ সকলে আইনের অধীনে থাকবে, আইনের দৃষ্টিতে সকলের সমান মর্যাদা পাবে, ঠিক আছে, এইভাবে এখানে এটা লিখবে। এবারে আইন ডাইসি, তবে এর সুনির্দিষ্ট সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক ডাইসি 3টে নীতির কথা বলেছে। সেখানে প্রথমত দ্বিতীয়ত করে 3টে নীতি এখানে আলোচনা করা আছে, তোমরা দেখে নাও। তারপরে দেখো, তারপরে হচ্ছে ভারতীয় সংবিধানে আইনের শাসন। ভারতীয় সংবিধানের ক্ষেত্রে আইনের শাসনটা তোমাদের এখানে ফোকাস করতে হবে, অর্থাৎ এর ওপরে গুরুত্ব দিতে হবে, এটা দেখে নাও তোমরা। তারপর মূল্যায়ন দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করবে। তারপর আছে দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। অধিকার মানে তোমরা বুঝতে পারছো, মৌলিক অধিকার যেগুলো আছে তোমাদের, যে 12 থেকে 35 নম্বর ধারায় দেখো মৌলিক অধিকারগুলো উল্লেখ আছে। প্রথমে আছে দেখো সাম্যের অধিকার, যেটা 14 থেকে 18 নম্বর ধারায় আছে, দেখে নাও তোমরা সাম্যের অধিকারটা। তারপরে আছে দেখো স্বাধীনতার অধিকার, যেটা 19 থেকে 22 নম্বর ধারায় আছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। আজকে মডিউল 1 তোমাদের যে আলোচনা হলো, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন মডিউল 1-এ পাবে না। তারপর দেখো শোষণ থেকে মুক্তির অধিকার, ঠিক আছে, দেখো এখানে 23 থেকে 24 নম্বর ধারা। ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেটা আছে 25 থেকে 28 নম্বর ধারা। তারপর সংস্কৃতি ও শিক্ষার অধিকার, যেটা আছে 29 থেকে 30 নম্বর ধারা। তারপর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটা 32 নম্বর ধারায় আছে, ঠিক আছে, এইভাবে অধিকারগুলো আছে। তারপর উপসংহার দিয়ে এটা শেষ করবে। এবার তারপরে প্রশ্ন দেখছো, ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। ভারতে ক্ষমতা স্বাতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা, এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপর ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি কি, ঠিক আছে। ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি বলতে সরকারের 3টে বিভাগ, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের সম্পূর্ণ স্বাতন্ত্রতার মানে করার নীতিকে বোঝায়। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি থাকলেও তা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কঠোরভাবে মানা হয় না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল নীতি দেখো, সরকারের 3টি বিভাগ, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ পরস্পর থেকে সম্পূর্ণ স্বাতন্ত্র্য থাকবে। এক বিভাগ অপর বিভাগের কোনো কাজ করবে না। প্রত্যেকটি বিভাগের কাজের ক্ষেত্র থাকবে সম্পূর্ণ আলাদা। একই ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে। এক বিভাগ অন্য কোনো বিভাগকে নিয়ন্ত্রণ করবে না। তারপর সাংবিধানিক মর্যাদা আছে, তার দেখে নাও। দেখো সাংবিধানিক মর্যাদা আছে। তারপরে দেখো, তারপর নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতি, ঠিক আছে, এইভাবে প্রশ্নের উত্তরটা তোমাদের লিখতে হবে। তারপর মূল্যায়ন দিয়ে শেষ করতে হবে। তারপরে আছে দেখো, ভারতের সংবিধানের সার্বভৌমিকতা, সমাজতন্ত্র, এই কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট। সার্বভৌমিকতা, সমাজতন্ত্রের কনসেপ্ট, প্রথমে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা তোমাদের দিতে হবে। তারপর সার্বভৌমিকতার যে ধারণা সেটা লিখতে হবে। রাষ্ট্রের মানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সার্বভৌমিকতা, সার্বভৌমত্ব মানে জন্য রাষ্ট্রকে একটি রাজ্য বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে পৃথক করা যায়। এইভাবে সার্বভৌমিকতার 2টি দিক আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ দিক, বাহ্যিক দিক, এইভাবে তোমাদের লিখতে হবে। দেখো এই প্রশ্নের উত্তরটাও তোমরা দেখে নাও। আর এরপরে না তোমাদের আমি যে তোমাদের সিলেবাসটা তো 2টো মডিউলে ভাগ করা আছে, মডিউল 1 আর মডিউল 2। মডিউল 1 থেকে আজকে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম, আর মডিউল 2টা থেকে যদি রাতে আলোচনা করে তোমাদের দিতে পারি দেবো, নাহলে কালকে অবশ্যই দেবো। সমাজতন্ত্র, দেখো সমাজতন্ত্র, ঠিক আছে, সমাজতন্ত্রের কনসেপ্টটা দেখে নাও। সমাজতন্ত্রের কনসেপ্ট এটা আছে। তারপরে দেখো, তারপরে এটা পুরো সম্পূর্ণ কমপ্লিট করে নিই সমাজতন্ত্রের কনসেপ্টটা। তারপরে এই মডিউলের শেষ প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্রের গুরুত্ব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখছো, তোমাদের সামনে আমি আলোচনা করছি। এখানে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। তারপরে তোমাদের কি ধর্মনিরপেক্ষতার যে কনসেপ্ট আছে, সেই ধর্মনিরপেক্ষতার কনসেপ্টটাকে লিখে দিতে হবে। দেখো ধর্মনিরপেক্ষতার কনসেপ্টটাকে লিখবে। তারপরে গণতন্ত্রের কনসেপ্টটাকে লিখবে, ঠিক আছে, গণতন্ত্রের কনসেপ্টটাকে এইভাবে তোমরা গণতন্ত্রের কনসেপ্টটাকে লিখবে, ঠিক আছে, গণতন্ত্রের কনসেপ্টটাকে লিখবে। তারপরে তোমরা যেটা করবে দেখো প্রজাতন্ত্রটা দেখো, প্রজাতন্ত্র এটা আছে, প্রজাতন্ত্রের কনসেপ্টটা তোমরা লিখে দেবে এইভাবে। দেখো আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমাদের সুবিধার্থে দেখে নাও। প্রজাতন্ত্র লিখবে, তারপরে এখানে আমাদের এটার অ্যান্সার শেষ হয়ে যাচ্ছে। এবার পরের ক্লাসে তোমাদের মডিউল 2টা আমি আলোচনা করব।